সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা বীজগণিতীয় এবং তুরীয় সমীকরণের সমাধান চ্যাপ্টারটা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা বাইসেকশন মেথড বা দ্বিবিভাজন পদ্ধতি সম্পর্কে ডিটেইলস একটা অঙ্ক করছি, এবং আমি আশা করি যে ওই অঙ্কটা করার পরে বাইসেকশন মেথডের যে কোনো অঙ্ক তুমি পারবা। কিন্তু আমি লাস্টে বলছিলাম যে বাইসেকশন মেথডের যে কাজগুলো আমরা করি সাধারণত ম্যানুয়ালি করা যায়, একটা একটা করে টাইপ করে, সেটাকে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু ইজিলি আনসারটা খুব সাধারণভাবে নিয়ে আসা যায়, এবং এটা খুবই যুগান্তকারী একটা মেথড। তো এখন এটা আসলে সাধারণত তুমি যে কোনো জায়গাতে এটা পাবা না, এটা আসলে একটু নিজেকেই গবেষণা করে বের করতে হয় এইসব মেথডগুলো। এখন দেখো, আমরা আজকে আরেকটা প্রশ্ন নিছি। এই প্রশ্নের টোটাল আনসারটা আমার করায় দেওয়ার কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমি জানি যে তোমরা মেথডটা বুঝছো, একই মেথড কাজ করবে। বাইসেকশন মেথডে দ্বিতীয় কোনো সিস্টেম এখানে নাই, একটাই সিস্টেম, সমীকরণ যাই হোক না কেন, খালি এই নামটা দেখবা যে দ্বিবিভাজন বা বাইসেকশন মেথড বলছে কিনা। তো এখন আমি যদি এই অঙ্কটা পুরাটা করাইতে যাই তাও আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি আসলে এই অঙ্কটা শুধুমাত্র তোমাদেরকে কিছু ডেমো দেখানোর জন্য, কিছু গুরুত্বপূর্ণ টিপস শেখানোর জন্য আসলে এই অঙ্কটা নিছি। প্রথম যে টিপসটা তুমি দেখবা সেটা হচ্ছে, এখানে দেখো সমীকরণ যেটাকে সমাধান করতে বলছে সেই সমীকরণটা হচ্ছে x³ + x² = 1। তো এই ইকুয়ালের যে ডান পাশে 1 আছে, এই ধরনের সমীকরণকে আমরা বাইসেকশন মেথডের সাহায্যে সমাধান করতে পারি না। বাইসেকশন মেথড আমাদেরকে ক্লিয়ারলি বলছে, আমি একটু এখানে লিখে দেখাই, ক্লিয়ারলি বলছে যে fx = 0 টাইপসের সমীকরণকে আমরা সমাধান করব। শুধু বাইসেকশন মেথড নয়, এই অধ্যায়ে আমরা যতগুলো মেথড নিয়ে আলোচনা করব, বাকি মেথডের নাম না বলি কারণ আমরা জানবো ভবিষ্যতে, ততগুলো মেথড সবগুলাই fx = 0 ফাংশনকেই কেবলমাত্র সমাধান করতে পারবে। সুতরাং এই ফাংশন যেটা দেওয়া আছে সমাধানের ওই পাশে যে রাশিটা আছে, আমরা যখন তাকে fx দিয়ে লিখব তখন আমরা ডান পাশের রাশিটাকে পক্ষান্তর করে বাম পাশে এনে তারপরে fx লিখব। অর্থাৎ আমরা বলবো, শুরু যেভাবে করব, ধরি গত ক্লাসে আমরা এভাবে শুরু করছিলাম, ধরি fx = x³ + x², 1কে পক্ষান্তর করে -1, এটা হচ্ছে x³ x² -1, এটাই হচ্ছে আমার জন্য fx। কেন? কারণ 1কে পক্ষান্তর করে এই সাইডে না আনলে আমি বাইসেকশন মেথড নয়, এই অধ্যায়ের কোনো মেথডই অ্যাপ্লাই করতে পারবো না, ওই পাশে কিছুই থাকতে পারবে না, তারপর আমরা সমীকরণটাকে সমাধান করতে পারবো। এখন এই পাশে থাকা আর এই পাশে মাইনাস হয়ে আসা একই বিষয় বোঝায়, কিন্তু ফাংশনে যেন এই 1টি দিকে এসেই যেন অংশগ্রহণ করে। ফার্স্ট ক্লু। এখন এটুকু কাজের পর আমরা কি করি? আমরা দুইটা পয়েন্ট বের করি, যে দুইটা পয়েন্টে আমাদের কি একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। তো তোমাদের স্বাভাবিকভাবে মাথায় আসতে পারে যে এই দুইটা পয়েন্টে যে পজিটিভ নেগেটিভ আনবো, এগুলো তো অনেক সময়ের ব্যাপার, যে কত সময় ধরে আমরা কাজটা করতে থাকবো, তাই না? এই অনেক সময়ের ব্যাপারের যে বিষয়টা, সেটাই আমরা এখন এখানে ক্যালকুলেটরের সাহায্যে সহজ করে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ডেমো ক্যালকুলেটর আমি আঁকছি। এই ক্যালকুলেটরের এই হচ্ছে কি, এখানে অনেকগুলো কি দেখো মিসিং আছে, ওই কিগুলো সম্পর্কে তোমরা জানো। আমি শুধুমাত্র সেই কিগুলো লিখছি যেই কিগুলো আমার এই অঙ্কগুলো করার জন্য কিংবা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করার জন্য যেই কিগুলো আমার খুবই প্রয়োজন হবে। ওকে, তো আমি যে ক্যালকুলেটরটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে fx 100 ms। একটু খেয়াল করো, আমি একটু লিখে দিই fx কোথায় লিখবো, একদম জায়গায় তো নেই, এখানে লিখে দিই fx 100 ms, ফাংশন লিখে ফেলতেছি fx 100 ms। অবশ্যই ক্যালকুলেটরটা অরিজিনালটা কিংবা বর্তমানে 100 ms এর যে অরিজিনাল ক্যালকুলেটর, ওইটার দাম প্রায় 1000 টাকায় উঠে গেছে। অনেক আগে 800 টাকা ছিল, ইভেন 700 টাকা দিয়েও কোনো স্টুডেন্টকে আমি কিনে দিছি, কিন্তু এখন সেটার দাম 1000 টাকা নিচ্ছে। আবার চায়নাটা আছে, চায়নাটা 300-400 টাকা। এমনও হইতে পারে তুমি পরীক্ষার হলে গেছো, চায়নাটার ব্যাটারি শেষ হয়ে গেছে, অর্থাৎ চায়নাটার কোনো ভরসা নেই। তো অনেকে আছে, আমার একটা স্টুডেন্ট ছিল, ও যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গেছিল, ইন্টারমিডিয়েট আমি খুব কম স্টুডেন্ট পড়াইছি, 3 জন বা 4 জন পড়াইছি। ও যখন ভার্সিটি স্টুডেন্ট দিয়ে গেল, ঠিক যেই মুহূর্তে ভার্সিটি অঙ্কগুলো আনসার করতে গেছে, ক্যালকুলেটার অন হয় না। তো এরপরে সে অন্যান্য ইউনিটের পরীক্ষা দেওয়ার সময় 3টা ক্যালকুলেটার সঙ্গে নিয়ে গেছে, যেন একটা অফ হয়ে গেলে যেন আরেকটা থাকে। তো এইসব ঝামেলাগুলো থেকে তুমি সবসময় বেঁচে যাবা যদি তুমি অরিজিনালটা ব্যবহার করো, কারণ অরিজিনালটা 3 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে সাধারণত, তুমি যদি ভালো কোনো জায়গা থেকে কিনো। তো 100 ms কেন? আমরা অন্য কোনো ms বা অন্য কোনো ফাংশনের কেন ব্যবহার করব না? প্রথমত 100 ms এর বেশি যে মডেলের ক্যালকুলেটরগুলো আছে ওগুলোর ব্যবহার আমি জানি না, প্রথমত। দ্বিতীয়ত 100 ms এর বেশি
ভারী ক্যালকুলেটরগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করে না। এটা কিন্তু তোমার জানা উচিত, কারণ যদি তোমার পরীক্ষার নিয়ন্ত্রক একজন গণিত শিক্ষক হন, উনি মাস্ট বি তোমার থেকে ক্যালকুলেটরটা নিয়ে নেবেন যদি এটা 100 mAh এর বেশি হয়। এই ঝামেলা থেকে দূরে থাকার জন্য, পরীক্ষা সুন্দরভাবে ঠিকভাবে শেষ করার জন্য তোমাকে অবশ্যই ক্যালকুলেটরটা সর্বোচ্চ 100 mAh হইতে হবে। এর চেয়ে কতগুলো আছে ইএস, 100 ইএস, 512 ইএস, ইএস সিরিজের আমরা একদম ইউজই করতে পারবো না। ওকে, তাহলে FX 100 mAh যখন তুমি কিনবা, তখন তুমি চায়না কিনো বা অরিজিনাল কিনো সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি এই জিনিসটা, এই সাইনটা আছে কিনা দেখবা। শিফট বাটমের নিচে এই ক্যালকুলেশন বাটন, CALC ক্যালকুলেশন বাটন আছে কিনা, এবং এই ক্যালকুলেশন বাটনের উপরে একটা ইকুয়াল চিহ্ন আছে কিনা এটা তোমার দেখে নিতে হবে। হয় ইকুয়াল চিহ্ন থাকে, নাহলে সলভ চিহ্ন থাকবে। ওকে, তো এখন তাহলে কি বলছে, তুমি অরিজিনাল কিনো, চাইনিজ কিনো, কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু যায় আসে না এতে। তুমি কম দামে পারলে কম দামে কিনো, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এই CALC বাটনটা যেন থাকে, সেই সাথে CALC বাটনের উপরে এই ইকুয়াল চিহ্নটা থাকে। এখন কথা হচ্ছে এমনও হইতে পারে ক্যালকুলেটারে এই মানে চায়না প্রোডাক্ট তো বুঝাই যায়, CALC বাটনটা আছে কিন্তু ইকুয়াল বাটনও আছে, কিন্তু ইকুয়াল চিহ্নটা আসে না। তো তুমি ক্যালকুলেটরটা নিয়ে টাইপ করবা এই জিনিসটা, তখন তুমি বুঝতে পারবা যে এটা আসল কি নকল। ওকে, তো আমি একটু আমার ক্যালকুলেটর একটু হাতে নিই, নাহলে আমি আসলে বুঝাইতে পারবো না। এখানে এই ইকুয়াল বাটনটা আনার জন্য তোমাকে আনতে হবে আলফা, ALPHA। এই আলফা কি চাপতে হয়, আলফা কি চেপে এই ক্যালকুলেশন কি চাপবা, আলফা চেপে CALC, আলফা চেপে যখন তুমি ক্যালকুলেশন কি চাপবা, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে ইকুয়াল চিহ্নটা আসবে। ইকুয়াল চিহ্ন, এই ইকুয়াল চিহ্ন না, এটা হচ্ছে একদম, এই ইকুয়াল চাপলে কোনোদিন ইকুয়াল চিহ্ন আসে না, আনসার আসে। এটা হচ্ছে আনসারের ইকুয়াল, আর এই ইকুয়ালটা হচ্ছে সাইন ইকুয়াল। এইটা সরাসরি আলফা এবং ক্যালকুলেশন বাটনটা চাপলে ইকুয়াল চিহ্নটা আসবে, তখনই তুমি বুঝে যাবা যে তুমি সঠিক ক্যালকুলেটরটা কিনতেছো। আর যখন তুমি আলফা হচ্ছে এই যে কিটা আলফা, এই আলফা কি, এটা আলফা বলে, অনেকে অ্যালফাবেট বলে। আমার মনে হয় এটা অ্যালফাবেট হবে, কারণ এটার সাহায্যে আমরা অ্যালফাবেট কিগুলোকে ব্যবহার করতে পারি। এই অ্যালফাবেট আর এই ক্যালকুলেশন কি যখনই তুমি টাইপ করবা সিরিয়ালি, তখন ইকুয়াল চিহ্নটা যদি আসে, তাহলে বুঝবা যে এই ক্যালকুলেটরটা দিয়ে তুমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের খুবই ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে পারবা। যদি না আসে দরকার নাই, যেমন ধরো 82 mAh এটা নাই, এই ক্যালকুলেশন কিও নেই, ইকুয়াল কিও নেই 82 mAh। 92তে আছে কিনা আমি ঠিক জানি না, আমার আসলে ধারণা নেই, আমার খালি 100 mAh সম্পর্কে ধারণা আছে। ওকে, যাই হোক, তাহলে তোমাদেরকে বুঝাইলাম যে তুমি 100 mAh ক্যালকুলেটর অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে চিনবা। আর এরপরে অরিজিনালটা দেখতে তোমার ভালো লাগবে, যে আমি নতুনটা কিনছি, এটা দেখলে মনে হয় যেন মোবাইলের মতো। তো অবস্থা এমন হবে যে হয়তো বা এমনও হইতে পারে যে মোবাইল আর ক্যালকুলেটর যখন আমি একসাথে রাখবো, কোথাও বেরোনোর সময় আমি ভুলে মোবাইল রেখে ক্যালকুলেটরটা নিয়ে চলে যাব। এই বান্দার ডিজাইন এত সুন্দর করা উচিত হয় না, এই ক্যালকুলেটরকে ক্যালকুলেটরের মতো রাখা উচিত ছিল, যাতে আমাদের মিসিংটা না হয় আর কি। যাই হোক, কেয়ার করা। এখন গেল 100 mAh এর কথা। এবার এই যে অঙ্কগুলো আমরা করব, এগুলো করার জন্য আমি তোমাদেরকে কিছু বিষয় একটু শিখাই দিই, কীভাবে আমরা সহজে মানগুলো খুঁজে বের করব। প্রথমে এখানে ইকুয়েশন লেখা শিখতে হবে, ইকুয়েশন লেখা না, আমরা স্টোর করা শিখবো, কীভাবে একটা মান স্টোর করা যায়। ওকে, ধরো স্টোর করা মানে হচ্ছে মেমোরি করা। আমি জানি যে অনেক স্টুডেন্ট এটা পারে, কিন্তু আমার বুঝার বিষয় না যে অনেক স্টুডেন্ট পারে, আমি যে পারে না তার জন্য শিখাই দিচ্ছি। তাহলে প্রথমে আমরা মান মেমোরি করা বা স্টোর করা শিখবো। আমি স্টোর বানান ভুল লিখছি, STORE, স্টোর। আমরা স্টোর করা শিখবো, স্টোর কিংবা মেমোরি। আমার বানান ভুল হয়, ইংরেজি বানান, আমি ইংরেজি একদম পছন্দ করি না, এবং কখনো আমার ইংরেজির রেজাল্ট ভালোও ছিল না। যাই হোক, স্টোর অথবা মেমোরি। ধরো তুমি এই যে এখানে XY দেখতে পাচ্ছ, এগুলোতে তুমি স্টোর করতে পারবা। এই XY কিন্তু বাটমে লেখা থাকে না, এই বাটমে লেখা থাকে ব্র্যাকেট, এই বাটমে লেখা থাকে কমা, এই ব্র্যাকেটে এই কি এবং এখানে উপরে একটা কি, আমি একটু কিটা লিখি, এই কি এবং উপরে একটা কি, এই দুই কির মাঝখানে প্লাস্টিকের উপরে লেখা থাকে X, প্লাস্টিকের উপর লেখা থাকে Y, তোমরা নিশ্চয়ই দেখতে পাইছো তোমাদের ক্যালকুলেটারে। তো আমরা স্টোর করব, এই X-এ একটা মান স্টোর করতে চাচ্ছি। তো আমাকে কি করতে হবে, প্রথমে তুমি যে মানটা স্টোর করতে চাচ্ছ, সেটা প্রথমে তুমি টাইপ করবা। ধরো তুমি স্টোর করতে চাচ্ছ 9, এখানে এই কিটা হচ্ছে 9 কি, ধরো 9 কি স্টোর করতে চাচ্ছ, তাহলে তুমি প্রথমে 9 টাইপ করবা। আমি সিরিয়ালি দেখা দিচ্ছি,
তাহলে 9 টাইপ করবা, ডিসপ্লেতে 9 উঠবে, ডিসপ্লের এই জায়গায় 9 লেখাটা উঠবে, 9 টাইপ করলে তো 9 উঠবেই। এখানে দুইটা ডিসপ্লে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে টাইপিং অংশ, এই অংশটাতে আমরা টাইপ করলে যা টাইপ করি তা উঠে, আর এটা হচ্ছে আনসার অংশ, এখানে শুধুমাত্র আনসারটা আসে। তাহলে তুমি যখন 9 টাইপ করছো ডিসপ্লেতে 9 উঠছে। এরপর তুমি এই স্টোর, এই যে STO দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সংক্ষেপে স্টোর বুঝায়, স্টোরের সংক্ষেপ রূপ STORE, স্টোর থেকে এই স্টোরটা আসছে। ওকে, তাহলে এই স্টোর করার জন্য এই কিটা চাপতে হবে, রিকল কি। স্টোর কিন্তু কির উপরে লেখা থাকে না, অনেক ক্যালকুলেটরে লেখা থাকে স্টোর কির উপরে লেখা থাকে, কির উপরে লেখা থাকলে কি চাপলেই স্টোর আসবে। তো এখানে আমি যে ক্যালকুলেটরটা বলতেছি এটাতে রিকল লেখা থাকে, গুটির উপর রিকল লেখা থাকে, মানে বাটমের উপর লেখা থাকে রিকল, গ্যাপের ভিতরে লেখা থাকে স্টোর। তো এই স্টোরকে আনতে হলে আমাকে শিফট চাপতে হবে। তাহলে আমি 9কে স্টোর করতে চাচ্ছি, এখন আমি স্টোর করতে চাচ্ছি, স্টোর আনতে চাচ্ছি, স্টোর আনতে গেলে আমাকে শিফট চাপতে হবে, শিফট বাটন চাপতে হবে, শিফট বাটন চাপবা। তাহলে 9 শিফট বাটন চাপলে এখানে কিছুই আসবে না, খালি শিফট লেখাটা আসবে, উপরে একটা ছোট্ট করে শিফট লেখাটা আসবে। তো তুমি শিফট বাটন চাপছো কি চাপো না সেটা ওইখানে উপরে ছোট্ট লেখাটা দেখলে বুঝবা। আমি যখনই শিফট বাটন চাপবো উপরে শিফট লেখা আসবে। তারপর এই CALC বাটনটা চেপে দেবা, সরি ভুল বলছে, রিকল বাটনটা চেপে দেবা, RCL রিকল বাটনটা চাপ দেবা। তো শিফট দিয়ে রিকল চাপা মানে হচ্ছে স্টোর। তুমি যখনই শিফট দিয়ে রিকল চাপবা তোমার ডিসপ্লের উপরে ছোট্ট করে একটা STO দেখতে পাবা, ছোট্ট করে STO এই ডিসপ্লেতে দেখাবে, STO দেখার মানে তুমি বুঝবা যে এখন সে স্টোর হয়েছে। ওকে, তাহলে শিফট 9 শিফট রিকল স্টোর। এখন তুমি কোথায় স্টোর করবা, আমার মাথায় না আমার পকেটে? আমি এক্সে স্টোর করব, সেজন্য আমি এই কমা বাটনটা চাপবো, কারণ কমা বাটনটা হচ্ছে এক্স। কমা বাটনটা চাপবো, যেই কমা বাটনটা চাপবো সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে দেখা, আমি একটু দেখি কত দেখাবে ডিসপ্লেতে, সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবে এরকম একটা জিনিস দেখাবে, স্টোর টিস্টোর সব যাবে গা, দেখাবে এরকম 9, মানে এই যে তুমি 9 চাপছো 9, তারপরে একটা তীর চিহ্ন দেখাবে, তারপরে এক্স দেখাবে, আর এই আনসারে দেখাবে এক্স, সরি আনসারে দেখাবে 9। এটার মানে হচ্ছে এক্সে সে এখন 9কে জমা করছে, এক্সে সে এখন 9কে জমা করে নিছে। তো এখন এই হচ্ছে স্টোর করার কাজ। তারপরে হচ্ছে এক্সে কত জমা আছে সেটা আমি দেখতে চাচ্ছি। একটু খেয়াল করে, এটা কিন্তু 9 না, এটা হচ্ছে কমা, একটু ভালো করে খেয়াল করিও। তাহলে আমরা কিভাবে স্টোর করব সেটা বুঝলাম, কিভাবে স্টোর করব। আমি এটা কি লিখছি, এটা কিন্তু কমা, এটা হচ্ছে 9। আমি একটু কমাটাকে খুব ছোট করে দিই, তাহলে তোমরা কমা আর 9-এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবা। তাহলে স্টোর করার জন্য আমরা সংখ্যাটা প্রথমে লিখব, তারপরে শিফট চেপে রিকল চাপ দিব, ফলে স্টোর লেখা উঠবে। তারপর আমি কোথায় স্টোর করতে চাচ্ছি, এক্সে না ওয়াইয়ে নাকি এমএ, আবার এখানে ABCDE আছে, ওগুলোতে কোথায় তুমি স্টোর করতে চাচ্ছ, যেখানে স্টোর করতে চাচ্ছ সেখানে লিখবা। তো আমার এক্সে পছন্দ হয় বেশি স্টোর করতে, আমি এক্সে পছন্দ মানে স্টোর করব, স্টোর করলাম। এখন ধরো তোমার খুব ইচ্ছা করতেছে যে তুমি আজকে ক্যালকুলেটর অফ করে রেখে দিলা, কালকে উঠে দেখতে চাইলা যে তুমি যে স্টোর করছিলা এক্সে সেটা আসলে কত, এক্সে কত স্টোর করছিল তুমি মনে নেই। তো তুমি যদি কত স্টোর করছিলা সেটা তুমি বের করতে চাও, তাহলে খুবই সিম্পল, তোমার কাজ হবে জাস্ট রিকল চাপবা আর এক্স চাপবা। এ দেখো, তাহলে আমি বলবো যে এটাকে বলা হয় রিকল, রিকল CALL, রিকল। রিকল মানে হচ্ছে আমি কত স্টোর করছিলাম সেটা আমি দেখতে চাচ্ছি। তো আমি কত স্টোর করছিলাম সেটা দেখার জন্য কোনো ঝুঁকি নাই, খালি রিকল চাপবা, রিকল বাটনটা চাপবা, RCL রিকল বাটনটা চাপবা, আর এই এক্স এই কমা বাটনটা ব্র্যাকেট বাটনটা চেপে দেবা। আমি এখানে ভুল লিখছি না, এটা আসলে কমা না, এটা তো ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট। এখন ঠিক আছে, যে আমি আসলে বারবার ভুল করতেছি, এটা ব্র্যাকেট ছিল। তাহলে রিকল করার জন্য রিকল বাটনটা চাপবা, তারপরে ব্র্যাকেট বাটনটা চাপবা, ব্র্যাকেট বাটনটা চাপবা। ওকে, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে এরকম একটা আনসার আসবে, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে দেখাবে x = 9, অর্থাৎ এটার মানে হচ্ছে আমি এক্সে 9 স্টোর করছিলাম, গতকাল স্টোর করছিলাম, আমি 3-4 দিন পরে খুলতেছি, তখন দেখবো যে আমি কত স্টোর করছিলাম সেটা মনে নাই, সেজন্য আমরা রিকল দিয়ে দেখবো আসলে কত ছিল। গেল, এরপর আমরা দেখবো যে মানে আমি যে স্টোরটা করছি সেই স্টোরটা তাড়াবো কিভাবে। স্টোর আসলে তাড়ানো যায় না, আমরা যা স্টোর করি তাই থেকে যায়। তোমাকে স্টোর তাড়াইতে হইলে, মানে স্টোরে যদি তুমি কিছু না রাখতে চাও, তাহলে একটাই কাজ, 0 কি স্টোর করা। তার মানে আসলে স্টোরে তো 0 হইলেও থাকতে হবে। তো তুমি কি করবা, স্টোরে যদি তুমি কিছুই না রাখতে চাও তাহলে তুমি 9 না দিয়ে দিবা 0, শিফট রিকল এটা দিয়ে দিবা, সঙ্গে সঙ্গে
তোমার স্টোরে 0 চলে আসবে। ওকে, গেল স্টোর, রিকল, এই জিনিসগুলো আমরা শিখলাম। এগুলো আমরা আসলে ক্লাস 9-এই জেনে যাই, সাধারণত ক্যালকুলেটর হাতে পাইলেই জেনে যাই, তাও আমি একটু বুঝাই দিলাম। এখন আমরা যেটা করব সেটা কি করব, এই যে x³ + x² - 1 এই সমীকরণ থেকে আমাদের দেখতে হবে যে মানে আমরা দেখব যে কোন জায়গায় পজিটিভ আসে কোন জায়গায় নেগেটিভ আসে, এই মানগুলো আমরা কিভাবে খুঁজে বের করব ক্যালকুলেটরের সাহায্যে। তো আমরা করব কি, ক্যালকুলেটরের সাহায্যে একটা সমীকরণ লিখব। তার আগে একটা কথা বলে নিই, এই ক্যালকুলেটরে যখন তুমি ব্যবহার করবো তখন একটা গুণায়ের কাজ আছে। এই গুণাহের কাজ করা যাবে না, সেটা হচ্ছে এই অন কিটা চাপা। তুমি এই অন কিটা শুধুমাত্র ক্যালকুলেটর ওপেন করার জন্য চাপবা। ওপেন করার পর যতবার তুমি ক্যালকুলেশন করবা কোনোবার জীবনেও এটা কোনোদিন চাপবা না। তুমি এই ডিসপ্লেকে ক্লিয়ার করতে চাচ্ছ, এসি চাপবা। ডিসপ্লেকে ক্লিয়ার করতে চাচ্ছ, এসি চাপবা। এই বান্দাকে শুধু অন করার জন্য একবারই চাপবো, অঙ্ক শেষ না হওয়া পর্যন্ত এই বান্দাকে আর জিন্দেগিতে চাপবো না। অভ্যাস করে ফেলো যেন এই বান্দাকে না চাপা হয়, ওকে চাপবা, সবসময় ওকে চাপার অভ্যাস করবা। এটাকে চাপছো তো তোমার আবার প্রথম থেকে করতে হবে, অর্থাৎ তুমি এতক্ষণ যে কষ্টগুলো করছো সেগুলো সব চলে যাবে। তাহলে এবার আমরা কি কষ্ট করতেছি সেটা একটু দেখি। আমরা এই x³ + x² - 1 এই সমীকরণটা ক্যালকুলেটরে টাইপ করব এবং ডিসপ্লেতে পুরো x² + x³ - 1 দেখা যাবে। সেভাবে আমরা একটা কাজ করি, দেখো কিভাবে করব। আমি এই এক্সটা চাপার জন্য তোমাকে চাপতে হবে এই আলফা কি। তাহলে প্রথমে তুমি x³ + x² - 1 এই সমীকরণটা লেখার জন্য প্রথমে তুমি আলফা কি চাপবা। আলফা কি চাপবা, আলফা কি চাপার পর এই ব্র্যাকেট কিটা চাপবা। ব্র্যাকেট কি চাপবা, এই ব্র্যাকেট কি চাপার সাথে সাথে ডিসপ্লেতে এক্স দেখাবে। ওকে, তারপর কিউ বানার জন্য কি করতে হয় সেটা তো আমরা জানি। কিউ বানার জন্য এরকম একটা টুপি সাইন আছে, এই আলফা কি এর উপরে কি এর উপরে একটা এরকম টুপি সাইন আছে, টুপি। ওকে, এই টুপি কি দিয়ে এই টুপি যে চিহ্নটা সেই কিটা চাপবা। চাপার পর কিউব যেহেতু লিখতে চাই 3 চাপবা, 3 3। তাহলে আলফা এই ব্র্যাকেট দিব, তারপর টুপি দিয়ে এই এক্স দিব। এই টুপি দেওয়ার সাথে সাথে এখানে একটা টুপি চিহ্ন আসবে, 3 দেওয়ার সাথে সাথে এখানে একটা 3 চিহ্ন আসবে। এইটাই বোঝাচ্ছে x³। তারপরে তুমি প্লাস চাপবা, প্লাস কি দিয়ে প্লাস চাপবা। তারপরে x² লিখতে হবে। তো x² দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এখানে বিল্ডিং একটা স্কোয়ার থাকে সেটা দিয়ে আমরা লিখবো। তাহলে আমরা এক্স চাপার জন্য তোমাকে অবশ্যই আবার এই নিয়ম অ্যাপ্লাই করতে হবে, আলফা ব্র্যাকেট। তাহলে এই এক্স চাপতে হইলে আমাকে লিখতে হবে আলফা, আলফা বাটম চাপতে হবে। তুমি আমার সাথে সাথে এই বাটমগুলো চাপতে শুরু করো, আলফা চাপবা, এটা চাপবা, এটা চাপবা, এটা চাপবা, মানে সিরিয়ালি চাপতে শুরু করো। তাহলে আলফা চাপবো, তারপর আবার এই ব্র্যাকেটওয়ালা বাটনটা চাপবো, ব্র্যাকেট বাটনটা চাপবো, ব্যাস গেল। আলফা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে আসবে আচ্ছা এখানে এই যে প্লাস চাপছি ফলে প্লাস আসবে, আলফা ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এক্স আসবে। এই এক্সকে আনার জন্য আলফা ব্র্যাকেট দিতে হচ্ছে। তাহলে আলফা ব্র্যাকেট দেওয়ার সাথে এক্স আসে, আমি স্কোয়ার দিব। স্কোয়ারের জন্য একটি স্কোয়ার বাটন আছে, বাটনটা হচ্ছে এটা x² লেখা আছে ওইটার মধ্যে, এই যে এইভাবে x² লেখা আছে। ওই x² বাটন চাপার সাথে সাথে এখানে স্কোয়ার আসবে। তারপর হচ্ছে -1 লিখে ফেললাম। এই হচ্ছে তোমার প্রথম কাজ, তুমি এই টাইপ করে ফেললাম। আর যদি তুমি স্কোয়ার অন্যভাবে আনতে চাও তাহলে ঠিক ওর মতো করে আনতে পারবে, সেটাও তোমরা জানোই। এই যে টুপি দিবা, 2 দিবা, তাহলে স্কোয়ার চলে আসবে। তাহলে সরি -1 আমি টাইপ করে নিই, x²। এরপরটা আমি এখানে লিখতেছি, যেহেতু এটা সিরিয়ালে লিখতেছি আমি এই দাগ দিয়ে বোঝাচ্ছি যে সিরিয়ালে লিখতেছি। এই মাইনাস চিহ্ন মাইনাস বাটনটা চাপবো, তারপরে 1 বাটনটা চাপবো, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে আমরা লেখা পাবো x³ + x² - 1। ডিসপ্লেতে এটা লেখা শেষ হওয়ার সাথে সাথে এই ইকুয়ালটা চেপে দিবা, এই ইকুয়াল না আবার এই ইকুয়ালটা চেপে দিবা। ওকে, এইটুকু লেখার পর আমরা ইকুয়ালটা চেপে দিব, ইকুয়াল, এই যে ইকুয়াল চেপে দিব। এই ইকুয়াল চাপার সাথে সাথে ডিসপ্লেতে একটা আনসার আসবে। ডিসপ্লেতে যে কোনো একটা আনসার আসতে পারে, যেমন এই আনসারটা আসবে এই এক্সের উপর বেস করে আনসার। এই এক্সে তুমি কত লোড করছো সেটার উপরে বেস করে আনসারটা আসবে। ধরো এক্সে একটু আগে আমরা 9 লোড করছিলাম, তো 9 যদি লোড করি তাহলে ও 9³ + 9² - 1 এটার আনসারটা এখানে এই ডিসপ্লেতে দেখাবে। আমি একটু দেখি যে ব্যাপারটা কি হচ্ছে, আমি একটু বলে দেখি, বলে করি। প্রথমে আমি আলফা চাপবো, তারপরে ওই ব্র্যাকেটটা চাপবো, ফলে আসছে এক্স, তারপর টুপি চিহ্ন দিয়ে 3 দিব, x³ আসছে, তারপরে আমি প্লাস চিহ্ন দিলাম, তারপরে আমি x² লিখবো, ফলে আমি আবার আলফা দিয়ে ব্র্যাকেট দিলাম, এক্স আসছে, স্কোয়ার দিলাম ম্যানুয়ালি, -1 দিলাম। এই x³ + x² - 1 লেখা শেষ, আমি এই ইকুয়ালটা চেপে দিলাম, এই যে এই ইকুয়ালটা চেপে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আনসার আসছে 809।
প্রথমবার তোমার খুবই বিরক্ত লাগবে, মনে হবে যেন এমনি করলেই মনে হয় ভালো, কিন্তু তুমি একটু পরে দেখবা যে না, এমনি করলে কোনো মজা নেই, ওই ক্যালকুলেটারের সিস্টেমটাতেই সবচেয়ে বেশি মজা। এভাবেই হিসেবগুলো করলে খুব তাড়াতাড়ি হবে। তাহলে এই এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর আনসার 809 আসছে। কেন 809 আসছে? আমি তো 1ও দিনে, 2ও দিনে, 3ও দিনে, এটা 809 এই জন্যই আসছে কারণ আমি একটু আগে এই এক্সে আমি 9 লোড করছিলাম। এখন তুমি এই ফাংশানে তুমি কত বসাইতে চাও, কত বসায় কি আনতে চাও, মানে পজিটিভ নেগেটিভ পদ আমরা আনবো। এখন এই ফাংশানে কত বসাইতে চাও, ধরলাম আমি এই ফাংশানে 1 বসাইতে চাচ্ছি। 1 বসাইতে চাইলে তুমি তো এখানে ইকুয়াল চাপছো, 809 আসছে, এই এসি চেপে দিবা, তাহলে 809 আসছে। এরপরে তুমি এই ডিসপ্লেকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এটা জীবনেও চাপবা না, এটা জীবন থেকে একেবারেই বাদ, এটা গুণাও হবে যদি চাপো। তাহলে এই ডিসপ্লে তুমি ক্লিয়ার করে দেওয়ার জন্য এসি চাপবা, তাহলে আমি ডিসপ্লে ক্লিয়ার করার জন্য এসি চাপবো। ওকে, এগুলো কিন্তু খাতায় লিখে লিখে তুমি আসলে পারবা না, এগুলো তোমাকে শিখতে হবে, আমার সাথে সাথে বসে বসে টাইপ করতে হবে এবং নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। একবার মাথায় ঢুকে গেলে তুমি জীবনে এটা ভুলবা না। তাহলে দেখো এসি চাপবো, এসি চাপার কারণে কি হয়েছে, ডিসপ্লে ক্লিয়ার হয়ে গেছে। আমি ডিসপ্লেটা এটা ক্লিয়ার না করে আমি ডিসপ্লেটা এখানে আঁকি, এসি চাপার সাথে সাথে ডিসপ্লে একদম খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। কিন্তু এখানে একটা ছোট্ট তীর চিহ্ন দেখা যাবে, এসি চাপার সাথে সাথে এখানে একটা ছোট্ট তীর চিহ্ন দেখা যাবে উপরে। এই তীর চিহ্নের মাহাত্ম্য হচ্ছে এই যে আনসারটা আসে সেটা সে কপি করে রাখছে। এই কপি আমরা এখানে চেপে চেপে আনতে পারবো, এখানে অথবা এখানে, এই উপরে নিচে চেপে আমরা কপিগুলা দেখতে পারবো যে আমি আগে আগে কি করছিলাম, একটু আগে কয়বার সমান চাপছি, যতবার সমান চাপছি ততবারের কপিগুলো আমরা দেখতে পারবো। ওকে, ডিসপ্লে ক্লিয়ার হয়ে গেল এবং এখানে তীর চিহ্নটা দেখা যাচ্ছে। এবার আমি এই এক্সের জায়গায় 1 বসাইতে চাচ্ছি। এক্সের জায়গায় 1 বসাইলে কত আসে সেটা আমি বের করব। তো এক্সের জায়গায় 1 বসালে কত আসে সেটা বের করার জন্য তোমাকে এই এক্সটাতে এখন 1 লোড করতে হবে। তো 1 লোড করি, 1 লোড করার জন্য আমি কি করবো, প্রথমে 1 চাপবো। লোড মানে হচ্ছে স্টোর করব, স্টোর করা, যেটা আমি একটু আগে শিখাইছি। 1 লোড করে ডিসপ্লে ক্লিয়ার, এবার 1 চাপবো। 1 চাপার পর আমি এইখান থেকে শিফট চাপবো, শিফট বাটন চাপবো। শিফট বাটন চাপার পরে আমি এই রিকল বাটন চাপবো, রিকল বাটন চাপবো, অর্থাৎ স্টোর দেখাবে। রিকল বাটন দেখার সাথে এখানে ছোট্ট করে একটি স্টোর দেখা যাবে, এসটিও স্টোর দেখা যাবে। আর তারপর আমি এই ব্র্যাকেট বাটনটা চেপে দিব, ব্র্যাকেট বাটনটা চেপে দিব, সঙ্গে সঙ্গে তোমার ডিসপ্লেতে এরকম দেখাবে। ডিসপ্লেতে কি দেখাবে সেটা আমি দেখাই দিচ্ছি। ডিসপ্লেতে এভাবে দেখাবে 1 তীর চিহ্ন এক্স, একটু দেখি 1 শিফট স্টোর এক্স, 1 তীর চিহ্ন এক্স, আর এখানে দেখাবে 1। ওকে, এর মানে হচ্ছে এক্সে এখন 1 লোড হয়েছে। এক্সে 1 লোড হওয়ার পর তুমি এবার এই লাইনটাতে ফেরত যাবা, এই লাইনটাতে ফেরত যাবো, ওই যে উপরে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই লাইনটাতে ফেরত তুমি দুইভাবে যেতে পারো। প্রথমে তুমি এসি চেপে দাও, দিলাম এসি চেপে, এসি চেপে দেওয়ার সাথে সাথে এটা খালি হয়ে গেল, ডিসপ্লে খালি হয়ে গেল। তারপর তুমি এই বাটনটা চাপো, এই উপরের বাটনটা, এটা একবার চাপলে এই লাইনটা দেখাবে, 2 বার চাপলে এই লাইনটা দেখাবে, তখন এটাই দেখাবে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এই 809 দেখাবে। এবার তুমি ইকুয়াল চেপে দাও, আমি ইকুয়াল চেপে দিচ্ছি। আমি আগে যাচ্ছি, প্রথমে উপরে যাচ্ছি, উপরে যাচ্ছি, গেলাম, 809 দেখাচ্ছে, ইকুয়াল চাপলাম, 1 আসছে, এখানে এখন 1 দেখাচ্ছে। ওই সমীকরণটাই এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, ওইটাই এখন 1 দেখাচ্ছে। ক্লিয়ার? এবার তুমি আবার এসি চেপে দিবা, এসি চেপে দিয়ে আর কোথাও যাবা না, এসি চেপে একটুকের মধ্যেই এসি চাপবা। এসি চাপার সাথে সাথে এবার তুমি 1-এর জায়গায় 2 বসাইতে চাচ্ছ। এবার তুমি বসাইতে চাচ্ছ 2 বসায় কত আসে সেটা দেখতে চাচ্ছ, তো তুমি করবা কি 2 স্টোর করবা, 2 শিফট রিকল এক্স চাপবা, ফলে এক্সে 2 স্টোর হয়ে যাবে। এবার 2 স্টোর হওয়ার সাথে সাথে এটা আসবে এবং এই তীর চিহ্ন উপরে দেখাবে, এই যে তীর চিহ্ন উপরে দেখাবে, কারণ তুমি একটু আগে একটা কাজ করছো, এখন আবার 2 স্টোর করছো। এবার তুমি আবার এসি চেপে দিবা, এসি চেপে এবার এই উপরের বাটনটা একবার চাপবা, একবার চাপলে এই 2 স্টোর করছো সেই জিনিসটা দেখাবে ডিসপ্লেতে। আরেকবার চাপবা, আরেকবার চাপার সাথে এটা আসবে, এবার ইকুয়াল চেপে দিবা, উপরে যাবা, 2 বার যাবা, এটা আসছে, এটা দেখার সাথে সাথে তুমি ইকুয়াল চেপে দিবা। তাহলে আমি যাচ্ছি, দেখো আমি এখন 2 স্টোর করতেছি, এই যে আমি 2 লিখলাম, শিফট দিয়ে রিকল চাপলাম এবং এক্স লিখলাম, এক্সে এখন 2 স্টোর করছি। তো এক্সে এখন 2 স্টোর করছে, এখন এটা দেখাচ্ছে, আমি এখন এসি চেপে দিলাম। এবার উপরের বাটনে একবার 2 বার গেলাম, এই জিনিসটা আসছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 আসছে আনসার। আমি এবার ইকুয়াল চেপে দিলাম, আনসার আসছে 11, অর্থাৎ 2 বসাইলে 11 আসে। এভাবে আমরা
ইচ্ছা মতো মান নিয়ে টেস্ট করব, খালি এক্সের জায়গায় আমি ইচ্ছা মতো লোড করব আর উপরে গিয়ে ইকুয়াল চেপে দেবো। আমাকে এইভাবে লিখতে হবে না, 2 বসালে 2 কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 1 কত আসে, আবার বসাইতে হবে না যে ধরো 5 কিউব 5 স্কোয়ার মাইনাস 1 কত আসে, আমার বসাইতে হবে না, আমি এই এক্স দিয়ে বসাইছি, এখান থেকে আমার আনসারটা আসবে। ওকে, তাহলে এখন তুমি একটু চাইলে লিখে রাখতে পারো, তবে আমার মনে হয় যে প্র্যাকটিস করাটাই সবচেয়ে বেটার। কারণ হচ্ছে তোমার কাছে তুমি এই ভিডিওটাকে কিন্তু মানে ব্যাক করে অনেকবার দেখতে পারবা, এতে তোমার তেমন কোনো কষ্ট হবে না। যে কারণে তুমি একবার শেখার চেষ্টা করো যে কীভাবে আমি আনসারগুলো আনতেছি খুব সহজে, এবং এভাবেই আমরা আনসারগুলো আনবো। অনেকেই বিষয়গুলো জানে, বা কারণ হচ্ছে এইসব ব্যাপারগুলো সাধারণত স্টুডেন্টরা নিজেরা খুঁজে বের করে, নিজেরা বুদ্ধি দিয়ে বের করে, এগুলো এমন না যে শিক্ষকরা শিখাই দিতেই হবে এমন নয়। তো এই টোটাল ফরমেশনের মাধ্যমে আমরা আজকের আনসারগুলো বের করে আনবো। ওকে, তাইলে এখন এই সব কাজগুলো 100 ms এর মাধ্যমে করা যাবে। আর একটা কথা, আমরা কিন্তু আজকে ক্যালকুলেশনের কাজ করিনি। এই ক্যালকুলেশন কিটার কাজ আমরা একটা অধ্যায়ে পাবো, ওই অধ্যায়ে এই ক্যালকুলেশন কি তোমাকে কি যে সাহায্য করবে তুমি কল্পনাও করতে পারবে না। মানে আনসার যে অঙ্কটা তুমি ম্যানুয়ালি করতে গেলে তোমার পুরো 20 মিনিট লাগবে, সেটা 5 মিনিটে করে দিবে এই ক্যালকুলেশন কি, শুধু আনসার আনতেই থাকবে, এতই মজা এটা। যাই হোক, সেই মজা আমরা ওই অধ্যায়ে পাবো, এবং তোমাদের ক্যালকুলেটর তখন হাতে থাকবে, এবং তুমি যখনই নিউমেরিক্যাল ক্লাস করবা ডেফিনেটলি তোমার সামনে ক্যালকুলেটর থাকতে হবে। এখানে ক্যালকুলেটর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি ক্যালকুলেটর ছাড়া ক্লাস করা শুরু করছো, তুমি অনেক কিছু শিখতে পারবে না। যাই হোক, তাহলে এখন এই প্রশ্নটার আনসার আমরা কীভাবে বের করব সেটা আমরা জানলাম। এখন আমি করা শুরু করব, একটু সামান্য করব। সেটা হচ্ছে আমরা ধরলাম এত ইকুয়াল এত, তারপরে আমরা বলবো যে f0 একটা মান নিলাম আর কি, 0 নিয়ে দেখলাম -1 আসছে। f0 আমাদের কিন্তু পরপর মানগুলো লাগবে, যে কত বসালে এত আসছে, কত বসালে এত আসে। আমি সেটারও একটা টিপস দিব একটু পর। f0 বসালে -1 আসবে। তারপরে হচ্ছে f1 বসালে নাকি 1 আসতেছে, 1 বসালে আসতেছে 1। তাহলে এই f0 বসাইছে, এটা 0-র চেয়ে ছোটো আসছে, এই f1 বসাইছে, এটা 0-র চেয়ে বড় আসছে। এর পরবর্তী কাজ আবার আগের মতো। তাহলে আমরা বলবো যেহেতু এত সুতরাং এই মূলটা এই দুজনের মাঝখানে আছে, 0 এবং 1-এর মাঝখানে আছে। এখন এই 0 এবং 1-এর মাঝখানে আমরা আরেকটা পয়েন্টে সেটা দেখতে যাচ্ছি, সেখানে পজিটিভ আসতেছে না নেগেটিভ আসছে সেটা দেখতে যাচ্ছি। এই পজিটিভ আসার নেগেটিভ আসার যে কাজগুলো, সেগুলো সব আমি এই ক্যালকুলেটরের সাহায্যে ওই আগের জায়গা থেকেই করব, পিছনের দিকে গিয়ে করব, এবং আমি তোমাকে সেটা দেখাচ্ছি এখন ম্যানুয়ালি। একেবারে ম্যানুয়ালি বলতে আমি যেভাবে করবো আর কি। আমি তো একদম জিনিসটাকে বরবাদ করে ফেলছি, একটা ভুল করে ফেলছি। ওকে, এখন ঠিক আছে, গুড। এবার দেখো, আমরা f0 = -1 পাইছি, f1 = 1 পাইছি। তাহলে আমরা এরপরে কি বলবো, আমি দুইটা ধাপ করে দিই। আমরা বলবো যে f0 is less than 0 এবং f1 is greater than 0। সুতরাং হচ্ছে কি 0 এবং 1 এর মাঝে, 0 এবং 1 এর মাঝে, মানে এই 0 এবং এই 1, 0 এবং 1 এর মাঝে প্রদত্ত সমীকরণের একটি মূল বিদ্যমান। তাই 0 এবং 1 এর মাঝে প্রদত্ত সমীকরণের একটি মূল, এই 0 এই 1 এর মাঝে প্রদত্ত সমীকরণের একটি মূল বিদ্যমান। 0-তে আসছে নেগেটিভ, 1-এ আসছে পজিটিভ। এরপর আমরা কি করব, এরপর আমরা করব কি একটা x0 নিব, x0 নিয়ে এই দুজনকে যোগ করব। 0 + 1/2 = হচ্ছে হাফ, মানে 0.5। এরপর আমরা কি করব, 0.5 এর পরে এখন দিয়ে আমরা f of 0.5 বের করব। অর্থাৎ এই সমীকরণটাতে এখন আমি x এর জায়গায় 0.5 বসাবো। এই x এর জায়গায় 0.5 বসানোরও এখন আমি ক্যালকুলেটর দিয়ে করব। আমি এসি চাপছি, ভুলও আমি অন চাপবো না, অন চাপছি তো আমাকে আবার সমীকরণটা লিখে আসতে হবে শুরু থেকে। এসি চাপছি, ওটা কপিতে আছে, তুমি 100 বার এসি চাপো তাও ওটা কপিতে থাকবে, কিন্তু একবার যদি অন চেপে দাও, একবার যদি এই বান্দারে চেপে দাও, কপি হারায় যাবে, আবার তোমাকে লিখতে হবে। তাহলে এখন এই যে x এর জায়গায় আমি 0.5 বসাচ্ছি, সেটা আমি স্টোর করব। স্টোর কিভাবে করব তোমাদের নিশ্চয়ই মনে আছে, স্টোর কিভাবে করব। আমরা প্রথমে যেটা স্টোর করতে চাচ্ছি সেটা আগে লিখবো, 0.5 লিখবো। 0.5 লিখলাম, আমি 0.5কে এক বাটমে দেখাচ্ছি, আসলে 0 একটা বাটম, পয়েন্ট একটা বাটম, 5 একটা বাটম, তোমরা এটা জানো, এটা বলার দরকার নেই। 0.5 লিখবো, তারপর আমি শিফট চাপবো, এরপর আমি রিকল চাপার পর আমি এই এক্স চাপার জন্য এই ব্র্যাকেট বাটনটা চাপবো। সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে দেখাবে 0.5 টিকচিহ্ন এক্স। তা আমিও একটু করি। তাহলে আমি কি করলাম, 0.5 লিখলাম, 0.5, তারপরে আমি শিফট চাপলাম, রিকল চাপলাম, এটা চাপলাম, সঙ্গে সঙ্গে আমার 0.5 দেখাচ্ছে। এবার আমি এসি চেপে দিব, এসি চেপে দিলাম।
এসি চেপে দেওয়ার পরে এই উপরের চিহ্নটা আমি একবার চাপবো, দেখলাম ওইটাই দেখাচ্ছে 0.5 তীর চিহ্ন, আর একবার চাপবো ওই ইকুয়েশনটা দেখাচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 সেটা দেখাচ্ছে, এবং 11ও দেখাচ্ছে, আগে 11 ছিল সেটা দেখাচ্ছে। ইকুয়াল চাপলাম, সঙ্গে সঙ্গে আসছে -0.625, -0.625, এটা নেগেটিভ, জিরোর চেয়ে ছোট। ব্যাস এভাবে তুমি যতবারই করবা ততবারই খালি এক্সের জায়গায় এই মানটা বসাবা আর উপরে যাবা, দুই ঘর উপরে যাবা আর ইকুয়াল চাপবা, দুই ঘর উপরে যাবা ইকুয়াল চাপবা, দুই ঘর উপরে যাবা ইকুয়াল চাপবা, এবং প্রত্যেকটা কাজ করার পর এসি বান্দাকে চেপে দিবা। এসি বান্দাকে চেপে দিলে একটা শান্তি, সেটা হচ্ছে ওর নিচের কাজগুলোকে ভুলে যাবে, ওই সমীকরণটাকে সবসময় মনে রাখবে, সবসময় মনে, লাস্টে যেটা করছো সেটাকে মনে রাখবে, পুরোনোগুলো ভুলে যাবে, কারণ এখানে 10টার বেশি কপি হয় না। তো তুমি যদি 2 আর উপরে চলে যাচ্ছ তো তোমারটা সেটা প্রথমবারই চলে আসতেছে, সুতরাং তোমার টেনশন নেওয়ার দরকার নেই। ব্যাস এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আসছে কত, 0.625 আসছে, মানে নেগেটিভ আসছে সেটা কথা, এই 0.5 এর নেগেটিভ আসছে, তাহলে এই নেগেটিভটা বাদ, এই 0.5 এর কাজটা আমরা করবো। তাহলে এখানে এফ অফ 0.5 আর এটা হচ্ছে এফ অফ 1, তাহলে আমরা বলবো যেহেতু এত ইজ লেস দেন এত, এত ইজ গ্রেটার দেন এত, সুতরাং এত এবং এত এর মাঝে মূলটা বিদ্যমান। টোটাল কথা তোমরা বুঝে গেছো। এভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে বাকি ক্যালকুলেশনটা করবা। এখানে আমি 3 দশমিক স্থান পর্যন্ত যেটা বলছে, সেই 3 দশমিক স্থান পর্যন্ত আলোচনাটা আমি লাস্টের দিকে একটু নিয়ে গিয়ে তোমাদেরকে বুঝাই, অঙ্কটার ব্যাপারটা তোমাদেরকে শেষ করাই দেবো। কারণ আমার আজকের উদ্দেশ্য ছিল শুধু ক্যালকুলেটর শিখাই দেওয়া, এবং বাইসেকশন মেথড, শুধু বাইসেকশন মেথড না, এই অধ্যায়ে আরও মেথড আছে, আরও অনেক অঙ্ক আছে, সবগুলোতে তোমাকে ক্যালকুলেটরের ব্যবহার একটু একটু শিখিয়ে দিলে তুমি মোটামুটি পরীক্ষার হলে খুব কম সময়ে সেটা সমাধান করে আসতে পারবা। তোমরা নিশ্চয়ই দেখছো গত ক্লাস আমি ম্যানুয়ালি করছি, একটা অঙ্ক বুঝাইতে আমার প্রায় 1 ঘন্টা লাগছিল। এটা যদি আমি ম্যানুয়ালি পরীক্ষায় করতেও যাইতাম আমার প্রায় ওই অঙ্কটা শেষ করতে অ্যাটলিস্ট 15 মিনিট লাগতো, কারণ হচ্ছে ক্যালকুলেটর চাপতাম এত কিউব এত এত এত, কিন্তু এখন আমি যেভাবে করতেছি এভাবে অ্যাটলিস্ট যদি ম্যানুয়ালি 15 মিনিট লাগে তো অ্যাটলিস্ট এটা আমরা 7 থেকে 10 মিনিটের ভিতর করতে পারবো, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, যা আমাদের টাইমকে অনেক সেভ করবে। ওকে, তাহলে এখন এটার ইটারেশন করতে 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 একটা জায়গায় গিয়ে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, তো আমি একটু এভাবে এই মানগুলো একটু লিখে নিই কত কত আসে। আমরা যখন x6 বের করবো, x6-এ মান আসে, x6-এর মান আসে 0.766, 0.766, তারপর x7-এ মান আসে, এগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবেই করে করে যাবে, একসময় x7 পাবা। তো আমি তো চুরি করে বসাই দিচ্ছি, আমার চেয়ে বড় চোর আর কেউ নাই, একজন শিক্ষক এই ধরনের চুরি করতেই পারেন। তাহলে x7 ইকুয়াল টু 0.758, 0.758। তুমি খুব ভালো করে দেখতেছো এখানে ফার্স্ট ডিজিট মিললেও সেকেন্ড ডিজিট কিন্তু এখনো মিল আসে নাই, তো আমাদের তো থার্ড ডিজিট মিলাইতে হবে। তো থার্ড ডিজিট মিলানোর জন্য তুমি একটা কাজ করবা, এখানে যখন 3 দশমিক স্থান পর্যন্ত মিলাইতে বলছে তুমি ডেফিনেটলি এই জায়গাগুলো 4 দশমিক পর্যন্ত লিখবা। যদিও বইয়ে 3 দশমিক পর্যন্ত লিখে ছেড়ে দিছে, আমার পছন্দ হয় না জিনিসটা, আমি একদম পছন্দ করিনি, আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করিনি। তুমি এখানে 4 দশমিক পর্যন্ত লিখবা। এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বললেও তুমি এখানে 4টা দশমিক পর্যন্ত লিখবা, 4 পয়েন্ট পর্যন্ত লিখবা। তুমি পারলে আরও বেশি লেখো, 5 পয়েন্ট পর্যন্ত লিখো, বেশি লিখলে কোনো সমস্যা নেই। তো এখন আচ্ছা এখানে মনে হয় এটা একটু কি আসছে, সরি আসলে এটা একটু কি আসছে, এটা 3 ডিজিট আসছে, এর বেশি হয়তো আসে নাই, আমি ঠিক জানি না। যদি বেশি না আসে আমাদের কিছু করার নেই, বেশি না আসে যে একটু আসে একটু বসাবো, আর যদি বেশি আসে তো আমি আরও কয়েকটা বসাবো, ঠিক আছে। x7 আসছে এত, তারপর x8 যেটা আসছে, x8 আসছে 0.754, 0.754, এই দেখো এখানে কিন্তু 2 ডিজিট আস্তে আস্তে মিলা শুরু করছে। তারপর x9 যেটা আসছে, x9 আসছে 0.756, 0.756, ওকে। তাহলে দেখো এখনো 2 ডিজিট মিলছে, কিন্তু এখানে একবার 4, এখানে কিন্তু আবার বেড়ে 6 হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যাব, x10 বের করব, x10 বের করে দেখি 0.755, 0.755, তাহলে x10 আসছে 0.755। এরপর ওরা আর করে নাই, ওরা বলতেছে এটাই হচ্ছে ওর রিকোয়ার মূল। কেন এটা ওদের রিকোয়ার মূল বলছে সেটা আমার একটু দেখা উচিত। এটা মনে হয় fx ইকুয়াল টু 0 চলে আসছে, fx ইকুয়াল টু 0 চলে আসলে কিন্তু আমরা করবো না। আমি একটু টাইপ করে দেখি, আমার হাতে সমীকরণটা আছে এত, আমি স্টোর করব 0.755 স্টোর করবো, 0.755 আমি শিফট স্টোর করলাম এক্সে, ওকে এক্সের মধ্যে আমি স্টোর করলাম। এবার আমি উপরে যাব, উপরে গিয়ে ইকুয়াল চাপবো, এটা আসছে 0.004, মানে একদম 0 আসে নাই, কিন্তু ওরা ডাইরেক্ট 0 লিখে দিছে, 0.00 সামথিং আসছে। তা আমার কিন্তু এই যে এটা 0.755 আসছে, একটু আমার কিন্তু ভরসা নেই, আমার ভালো লাগতেছে না, আমি আরেকটু যাব। এমন না যে
বইয়ে যেটুকু গেছে একটু যাইতেই হবে এমন কোনো কথা নাই। বইয়ে যেটুকু গেছে একটুকের আগেও আমি শেষ করতে পারবো, আমি আমার লজিকে থাকবো। তুমি এই পদ্ধতিগুলোর মূল কথা হচ্ছে তুমি যত বেশি ধাপ যাবা তত বেশি সুন্দর আনসার আসবে। তুমি যত কম ধাপে যাবা আনসার তত কম সুন্দর আসবে, কম অ্যাপ্রক্সিমেটে আসবে। যত বেশি ধাপ অতিক্রম করবো তত বেশি অ্যাপ্রক্সিমেটে সুন্দর আনসার আসবে, অ্যাপ্রোপ্রিয়েট আনসার আসবে। তুমি যদি 100 ধাপ অতিক্রম করো এতই ভালো আনসার পাবা যেটা তুলনাই হয় না। কিন্তু তুমি যদি 10-12 ধাপ অতিক্রম করো তো একটা বাজে আনসার আসবে। কিন্তু আমরা এই যে 755 এটাতে আমরা সন্তুষ্ট না, আমরা আরেকটা করে দেখব। তো x11 করে দেখব। x11-এ কি হবে আমি একটু দেখি। এটা তো x11-এ এটা 0.754 আসে, 0.755 একটু করতে হবে আমাকে। 0.755 প্লাস 0.755-এর সাথে আমরা কত যোগ করব? রুট লাইস বিটুইন এত, এটা ওরা তো এমনভাবে বলছে। আমার কত আসছিল দেখতে হবে। আমাদের আসছে পজিটিভ আসছিল, তাহলে পজিটিভটা বাদ যাবে। এটা তো এখন এই মুহূর্তে আসলে দেখা পসিবল না। যাই হোক আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিই আসলে কি। আমরা x11 বের করব। x11-এর মানটা কত আসে সেটা একটু দেখব। x11-এর মানটা যদি এই 755-এর চেয়ে ধরো 755-ই আসছে, ধরো আরেকটা কিছু আসছে, তাহলে আমরা বুঝবো যে এই 0.755 এটাই হচ্ছে আনসার। কিন্তু ওরা একটুকের মধ্যে আনসার লিখে দিয়েছে, হয়তো এটার পর আর কোনো পয়েন্ট নাই, আর কোনো মান নাই। আমি একবার দেখে নিই তাও আর কোনো মান আছে কিনা। একটু ভাগ্য হল, আমি একটু এগুলো তো ভুল করে দিয়েছিলাম। এটা হচ্ছে না, আসলে এখানে 3টার বেশি মান আসে না, এখানে 3টা ডিজিট আসে, এর বেশি আসে না। তো আমরা তাও x11 করব। তোমার পছন্দ হলে x12, x13 আরও করতে হবে, তোমার যত ইচ্ছা তত করো। বেশি করলে কোনো একটা লস নেই, বেশি করলে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এটা 0.777 আসছে। তো এটা এর চেয়ে হয়তো বা এরপরে আর ডাউন করবে না, কারণ এখানে দেখো এখানে 755 আসছে, এরপরেরটা কত আসে সেটা একটু দেখবা। 75 কত আসে সেটা দেখে তুমি আনসারটা নির্ধারণ করবা। সোজা কথায় যখন দুইবারই একই ডিজিট চলে আসবে, প্রায় একই রকম আনসার আসবে, তখন আমরা বুঝবো যে 3 দশমিক স্থান মিলে গেছে। এখন এইটুকু করছি, 0.755 পেয়েছি, এর চেয়ে এরপরেরটা কত আসে সেটা একটু দেখা উচিত। যদিও বইয়ে দেখা নেই, বইয়ে একটুকেই ওরা শিওর হয়ে গেছে যে 0.755 হবে আনসার 3 দশমিক স্থান পর্যন্ত। তাও আমরা আরেকটা টেস্ট করব যে 0.755-এর পরে যে রাশিটা আসে সেটা আসলে কত আসে। তো এখন এখানে আমরা যে সমাধানগুলো করতেছি এগুলার কাহিনী এরকমই, এর চেয়ে বেশি ঝামেলায় আমাদেরকে যেতে হয় না। তবে আরেক ডিজাইনের একটা প্রশ্ন আসে, ওই ডিজাইনের প্রশ্নের জন্য তোমাকে আবার আরেকভাবে চিন্তা করতে হবে। গত ক্লাসে আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কে আমাদেরকে বলতে 2 দশমিক স্থান পর্যন্ত কাজ কারবারগুলো করো। আজকে আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কে 3 দশমিক স্থান পর্যন্ত আমাকে আসন্ন মূল বের করতে বলছে। কখনো কখনো পরীক্ষায় আসে যে বাস্তব মূল নির্ণয় করো। আমি মুছে দিচ্ছি, দেখো এই জায়গাটা আসে না। বলে কি দ্বি বিভাজন পদ্ধতির সাহায্যে এত সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো, এটা একবার আসছে। অর্থাৎ কোনো ডেসিমেল বলে নাই। যখন কোনো ডেসিমেল বলবে না তখন আমরা কোথায় গিয়ে থামবো, আমাদের অঙ্কের শেষ কোথায় হবে? যখন কোনো ডেসিমেল বলবে না তখন আমাদের অঙ্ক মূলত যেখানে ইচ্ছে সেখানে থামাই দিতে পারবো। তবে যেখানে ইচ্ছে সেখানে থামাই না দিয়ে একটা রুলস ফলো করা উচিত। খেয়াল করো সেই রুলসটা কি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে আমরা এখানে এই যে x1 x2 এই মানগুলো বের করার পর x1 x2 এই মানগুলো বের করার পর যে কাজটা করি সেটা কি, এই মানগুলো বের করার পর আমরা এই মানটাকে এখানে বসাই। ধরো x2 ইকুয়াল টু আসছে 0.23, ওকে। এরপর আমরা এই f এর জায়গায় মানটা বসাই। 0.23-তে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে সেটা দেখি। এই যখন তোমাকে কোনো দশমিক স্থান পর্যন্ত বলবে না তখন তুমি দেখবা যে এই f 0.23-তে মোটামুটি আনসার যেটা আসবে, এটার যে আনসারটা আসবে সেটা পজিটিভ আসুক বা নেগেটিভ, সেটা 0.000 ধরো 4 এরকম আসছে, মানে 3 ডিজিট 3টা ডিজিট 0 চলে আসছে, অথবা 2টা ডিজিট 0 চলে আসছে, অথবা ধরো 4টা ডিজিট 0 চলে আসছে। এইসব পর্যায়ে গেলে তুমি অঙ্কটাকে থামিয়ে নিতে পারবা, আর করার দরকার নেই। এটাই আনসার। অর্থাৎ তোমাকে যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে, তো গত ক্লাসে আমরা যে নিয়ম করছি সেটা 3 দশমিক স্থান পর্যন্ত বললো, গত ক্লাসে আমরা যে নিয়ম আলোচনা করছি ঠিক সেভাবে আমাদেরকে 3 দশমিক পর্যন্ত আলোচনা করে যেতে হবে। 4 দশমিক 5 দশমিক পর্যন্ত বললো, ঠিক গত ক্লাসে যেভাবে আমরা চিন্তা করছি সেভাবেই দশমিকের পরের সংখ্যাগুলোকে মিলানোর চেষ্টা করতে হবে। কিন্তু যদি কোনো দশমিক স্থান পর্যন্ত না বলে, এমনি খালি এটার বাস্তব মূল নির্ণয় করো বলে দেয়, তখন আমাকে
মানগুলোর এই জিনিসটার উপরে ডিপেন্ড করে আনসারটা বের করে আনতে হবে। এখানে নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, সেটা কোনো ম্যাটার না। সেটা হচ্ছে আমরা সেই জায়গায় গিয়ে অঙ্কটা থামাবো যেখানে 0.0004 বা 0.00 এত, মানে এরকম আসতে পারে। এফ এত এর মান 0.001, থেমে যাব। এখানে 1 আসুক, 2 আসুক, 3 আসুক, আমার কথা হচ্ছে 0-র পরে 2 ডিজিট শূন্য আসছে, তো আমি এটাকে অ্যাপ্রক্সিমেট মান হিসেবে নিয়ে নিব। আবার যদি ধরো 0.0001 এরকম আসছে, তাও আমি এটাকে অ্যাপ্রক্সিমেট হিসেবে নিয়ে নিব। অর্থাৎ তুমি এটা আগে পাবা, এটা আগে পাবা। এখানে তুমি চাইলে থেমে যেতে পারো, তুমি চাইলে না আমি আরও একটু করে যাই, আর একটু ভালো মান আমি আনতে চাচ্ছি, এটা আর একটু গিয়ে তুমি করতে পারবা। এখন আমি ঠিক এই ধরনের একটা অঙ্ক বই থেকে খুঁজে বের করছি, যেটা মানে ওইভাবে বলছে যে খালি বাস্তব মূলটা বের করো, কোনো দশমিক দেয় না। আমি একটু প্রশ্নটা তোমাদেরকে লিখে ড্যামোটা একটু বুঝাই দিই, তোমরা এটা বইয়ে খুঁজে পাবা। এই যে দ্বি বিভাজন পদ্ধতিতে প্রশ্নটা ছিল এরকম, x² - 4x - 10 = 0। দ্বি বিভাজন পদ্ধতিতে x² - 4x - 10 = 0। এই বান্দার জন্য আমাদেরকে কিচ্ছু বলে নাই, অর্থাৎ কত দশমিক স্থান পর্যন্ত করব সেটা বলে নাই। এই কত দশমিক স্থান পর্যন্ত করব সেটা না বললেই আমাদের মাথায় টেনশন ঢুকে যায় আমরা কতটুক করব, কারণ আসলে কোনো ধারণাই নেই যে আমরা কতটুক করব। তাহলে দেখো x² - 4x - 10 এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন এই ফাংশানে লাস্ট একটা পর্যায়ে গিয়ে আমি যেখানে শেষ করছে তার একটু আগের দিকে যাই। x6 বেরিয়েছিল এক সময়। x6 যখন বেরিয়েছিল, x6-এর মান আসছে 1.7422 -1.7422। এখন এই x6-এর মানের পর আমরা যেটা করি সেটা হচ্ছে এই f অফ এটা বের করি, -1.7422 এটা বের করব। এখন x6-এর মানের পর আমরা যখন -1.7422 বের করব, সেটার মান আসছে 0.004, 0.004 এভাবে আসছে। ওকে, এরপরে এটা পজিটিভ আসছে না, কোথায় গেল, হ্যাঁ 0.004 পজিটিভ আসছে। তো এরপরে তারা আবার x7 বের করছে। এখানে কথাবার্তাগুলো তো যেভাবে আছে সেভাবে লিখছে, কথাবার্তায় কোনো চেঞ্জ নেই, কথাবার্তা ঠিকভাবে লিখেই তোমাকে যেতে হবে। x7 বের করছে, x7-এর মান আসছিল -1.7383, -1.7383। এই জায়গায় আবার আমরা ফাংশন বের করছি -1.7383 ফাংশনের মান ওরা পাইছে, ফাংশনের মান কত পেয়েছে 0.025, -0.025। অর্থাৎ কোনটা ছোট দেখো, 0.004 এটা কিন্তু ওর চেয়েও ছোটো, কারণ এটাতে 0.00, এটা আবার নেগেটিভ আসছে। নেগেটিভ কোনো ব্যাপার না, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই জিনিসটা এই দুজনের দিকে আমাকে তাকাইতে হবে, পজিটিভের দিকেও তাকাইতে হবে, নেগেটিভের দিকেও তাকাইতে হবে। তারপরে x8 বের করছে, আমি ব্যাপারগুলো পরে বুঝাচ্ছি, আগে আমি ডিটেলস লিখে ফেলি। x8 হচ্ছে -1.7402, -1.7402। ফলে আমরা এটা তো মান বের করবো, -1.7402 ইকুয়াল টু, তাহলে -1.7402 এটার জন্য আসছে -0.0109, -0.0109। ওকে, তারপরে ওরা আবার x9 বের করছে, আমি সবগুলো লিখে ফেলি আগে, তারপর তোমাকে বুঝাইতে পারবো। x9 বের করছে -1.7412, -1.7412। ওকে, তো এটার পরে ওরা যেটা করছে সেটা হচ্ছে আবার এটা বের করছে f অফ -1.7412, এটা, আর এটার আনসার হচ্ছে -0.003, -0.003। তো দেখো এই অঙ্কে অনেক আগেই জিরো হওয়া শুরু হয়েছে, অর্থাৎ এখানে মূলত এই অঙ্কগুলোতে সমাধান পয়েন্ট ধরা হয় সেই জায়গাটাতে যেটাতে f(x = 0) আসে, মানে এই যে এ ফাংশন f এত = 0 যে জায়গায় আসবে সেই জায়গাতে সমাধান পয়েন্ট ধরা হয়। তো সেই বেসিক থেকে আমরা এই x6-এ কিন্তু f এত এর মান 0 পেয়ে গেছিলাম, 0.004 পেয়ে গেছিলাম। এখন আমি চাইলে x6-কে আনসার বলে দাবি করতে পারি যে আনসারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি -1.7422, কারণ আমি এটাতে 0 পয়েন্ট পেয়ে গেছি, 0.0 খুবই কাছাকাছি ছিল এটা। তারপরে x7-এ যখন আমি টেস্ট করছি, x7-এর এই মান দিয়ে যখন আমি টেস্ট করলাম ফাংশনটা তখনও দেখা যাচ্ছে 0-র কাছাকাছি চলে আসছিল, একটা পজিটিভ দিকের 0-র কাছাকাছি, একটা নেগেটিভ দিকের 0-র কাছাকাছি চলে আসতো। তা আমি কিন্তু x7-কেও অ্যাপ্রক্সিমেট আনসার হিসেবে দাবি করতে পারতাম। তারপরে আমি আবার যখন x8 বের করলাম তখন আবার দেখলাম যে এটাও দেখা যাচ্ছে 0.00 চলে আসছে, এটাকে আমি অ্যাপ্রক্সিমেট আনসার হিসেবে ব্যবহার করতে পারতাম।
ঘটনা হচ্ছে এখানে যেটা আসছে সেটা হচ্ছে 0.00, কিন্তু এরপরে যেটা আসছে সেটা 0.0, মানে ডবল জিরো আসে না। এরপরে যেটা করছি সেটা আবার 0.0, ডবল জিরো আসে না। এরপরে যেটা করছি সেটা আবার নেগেটিভের দিকে 0.00 আসছে। ফলে এই বান্দার আনসারটা আমরা শেষ পর্যন্ত কাউন্ট করছি। বিষয়টা হচ্ছে এরকম, এখানে এটা হচ্ছে পজিটিভ 0.004, মানে পজিটিভ দিয়ে জিরোর পরে 00 আসছে, পজিটিভ দিয়ে জিরোর পরে 00 আসছে, আর এখানে নেগেটিভ দিয়ে জিরোর পরে 00 আসছে। তো সেজন্য এই পজিটিভ দিয়ে জিরোর পর 00 তো অনেক আগেই চলে আসছে, মানে 2 ডিজিট জিরো। এই নেগেটিভ দিয়ে জিরোর পর এই ডবল জিরো আসার অপেক্ষা করছে। যেই নেগেটিভ দিয়ে ডাবল জিরো আসছে সেটাকেই অ্যাপ্রক্সিমেট মান হিসেবে কাউন্ট করছে। এবং তুমি বিশ্বাস করো যে 2 ডিজিট পর্যন্ত কিন্তু এটা আর এখানের এটা মান কিন্তু একই। দেখো যে 2 দশমিক স্থান পর্যন্ত এটাও -1.74, এটাও 2 দশমিক স্থান -1.74। এর মাঝখানে যেগুলো ছিল সেগুলো এটা -1.73 ছিল, মিলে নাই, মানে মিলতেছে না। তো আমি তো চাইলে এখানে অঙ্কটাকে থামিয়ে দিতে পারতাম, কারণ এটাই তো এই fx = 0, এটাই তো জিরোর অনেক কাছাকাছি চলে গেছে। তো যখন তোমাকে 3 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত মানগুলো বলবে না, তখন তুমি এই 0.00 টাইপের যে জায়গাটাতে আসবে তুমি চাইলে সেখানেই অ্যাপ্রক্সিমেট আনসার সেটা বলে দিতে পারো। এই অঙ্কটা নিউমেরিক্যালের বইয়ে বাইসেকশন মেথডের ঠিক ইনস্ট্যান্ট পরে আমার এখানে আলোচনা করা আছে। তাও তোমরা একটু তোমাদের বইয়ে খুঁজে দেখবে, আমার বই অনেক পুরনো, আমি আমার সময়ে লেখাপড়া করছিলাম। এই যে সমীকরণটা, এই সমীকরণটার মেথড এখানে বর্ণনা করা আছে। তো যখন তোমাকে কোনো দশমিক স্থান পর্যন্ত বলবে না, টেনশন করার কিছুই নেই। কোনো দশমিক স্থান পর্যন্ত না বলা মানে হচ্ছে তোমার যে জায়গায় ইচ্ছা, মানে যেখানেই এফ এত 0 হয়ে যাবে সেই জায়গাতেই তুমি আনসার বসাতে পারবা। সেই জায়গার x6ই তো মানে x6 x7 সেই জায়গার x এর মানটাই তোমার আনসার হয়ে যাবে, দশমিক পর্যন্ত মিলাইতে না ভুললে। তবে তুমি চেষ্টা করবা যে সর্বোচ্চ করতে, মানে একটু ভালোভাবে ভালো দূরত্বে যাওয়ার চেষ্টা করবা। তো এখানে ওরা অ্যাপ্রক্সিমেটলি 2 দশমিক স্থান পর্যন্ত আনার চেষ্টা, মানে এই জিরোটা 0.00, এই 0.00 এরকম অ্যাপ্রক্সিমেটলি আনার চেষ্টা করছে। এবং ওরা শেষ পর্যন্ত এই 1.7412কেই আনসার দিছে। কারণ হচ্ছে এই 1.7422 এর চেয়েও 1.7412 আরও কাছে, 1.7422 এর চেয়েও, এই দেখো ধরো এটা হচ্ছে ধরো 0, এটা হচ্ছে -1.7422, এরও আরও কাছে হবে -1.7412। ফলে এটাকেই আনসার হিসেবে ধরছে। তো যখন তোমার মানে সোজা কথায় যখন তোমাকে কোনো দশমিক পর্যন্ত মান জানতে চাইবে না, তখন তুমি যেখানে ইচ্ছে সেখানে আনসার বসাই দিতে পারবা, তোমাকে নাম্বার দিবে। তবে যত বেশি সামনে যাবা নাম্বারটা তত ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি ধরো মানে সুবিধা নিচ্ছ যে বাস্তব মূল কোনো দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত দেয় নাই, তো আমি খুশি হয়ে 3বার করেই থেমে যাবো, x3তে আনসার বসাই দিব, এভাবে করিও না। তুমি অন্তত পক্ষে x6 x7 x8 9 10 পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি নিজের মধ্যে রাখো, তাহলে তুমি একটা সুন্দর আনসার পাবে। যেমন এখানে 9 পর্যন্ত আসছে, একটা ভালো আনসার পাইছে, 0.00 আসছে, ফাংশনটা 0.00 আসছে। আর যখন তোমার আরও কম আসতো ওই জায়গাতেও কিন্তু 0.00 আসছে। তো আমি কিন্তু এটাকে আনসার বসাই দিলেও কিন্তু স্যারেরা কিছু মনে করতো না, নাম্বার দিত এবং তোমাকে ফুল মার্কসই দিত। কারণ হচ্ছে তুমি অনেক কোসো, x6 মানে অনেক, সুতরাং এইখানে আমি একটা মান পাইছি, আমার অ্যাপ্রক্সিমেট মান এটাই। তো নিউমেরিক্যালের একটা ব্যাপার, অনেকে মনে করে যে নিউমেরিক্যাল আনসার না হলে আর উত্তর দেখে না। নিউমেরিক্যাল ব্যাপারটা হচ্ছে এমন, অ্যাপ্রক্সিমেট আনসারটা দেখে, এই প্রথম দিকের মানে আনসারগুলো সবার সাথে মিলছে কিনা দেখে। এর পরে 2 পরে 1 দশমিকের পরের যে মানগুলা মানে 1 ডিজিট 2 ডিজিট পর্যন্ত ওরা মিল আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। এরপরের 1 2 2 2 এগুলার কোনো ভ্যালু নেই, এগুলার দেখারও দরকার নেই। কিন্তু যখন তোমাকে বলবে যে এত দশমিক স্থান পর্যন্ত করো, তখন কিন্তু যত দশমিক স্থান পর্যন্ত বলছে অ্যাপ্রোপ্রিয়েটলি তত দশমিক স্থান পর্যন্ত কিন্তু নিয়ম অনুযায়ী যাইতে হবে। অর্থাৎ ওইটাতে নিয়ম কানুনের বালাই আছে, এটাতে নিয়ম কানুনের কোনো বালাই নেই। তো তোমরা এই জিনিসটা খালি এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের এই চ্যাপ্টার না শুধু, এটা আরও ভবিষ্যতের চ্যাপ্টারও এই বিষয়গুলো ফলো করতে হবে, যেন দশমিক পর্যন্ত বলে নিয়ম কানুনে থাকবো, কতটুকু পর্যন্ত করতে হবে সেটা একদম নির্দিষ্ট প্রশ্নের ধারাবাহিকতায় আসবে। কিন্তু যখনই বলবে যে কোনো দশমিক দরকার নেই, তুমি যেখানে ইচ্ছে সেখানে থামাই দাও, মানে একটা মূল হইলেই চলে, তখন তুমি চেষ্টা করবে যে বেশি করে করার, মোটামুটি 10টা করার। এখানে যেমন 9টা করছে, তুমি চাইলে আরেকটা করতে পারতা, 10টা করে আনসারটা বসাইতে পারতা, কোনো অসুবিধা নেই। আনসার উল্টাপাল্টা আসলে যদি নাম্বার না দিত তাহলে আমরাও পাস করতে পারতাম না, আমাদেরও A+ আসতো না নিউমেরিক্যালে, আমরাও ফেল করে বসে থাকতাম। সুতরাং এখানে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভয় পায় যে ভাই আসলে নিউমেরিক্যালে পাস করবো তো, পাবো তো নাম্বার, এটাও যে হিসাব বিজ্ঞানের মতো বক্স আঁকলে নাম্বার, এরকম এখানে নাম্বার দেওয়া হয়।
আচ্ছা, তো এরপরে আমি আরেকটা প্রশ্ন নিছি। এই প্রশ্নটা তো বাইসেকশন মেথড হইলো, এটাতে কিন্তু আমার একটা জিনিস বুঝাই দিতে হবে, নাহলে কিন্তু স্টুডেন্টরা মাস্ট বি পরীক্ষায় ভুলভাল লিখে আসবে। প্রশ্নটা কি বলছে দেখো, দ্বিবিভাজন পদ্ধতিতে এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি বাস্তব মূল কত পর্যন্ত বের করতে বলছে? বাস্তব মূল 4 ডেসিমেল প্লেস পর্যন্ত বের করতে বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে 4 দশমিক 3 দশমিক এগুলো বললেই আমার জন্য সুবিধা, যে আমি কতটুকু করবো সেটা জানি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই সমীকরণে একটা কজ আছে, ত্রিকোণমিতিক ফাংশন আছে। যখন সমীকরণে ত্রিকোণমিতিক ফাংশন থাকে তখন আমাদেরকে ক্যালকুলেটরের একটা সেটিংস চেঞ্জ করতে হয়। আমি তোমাকে একটা সাধারণ ডেমো দেখাই। এটাতে আমি একটু মুডে যাই, কমপ্লেক্স মুডে গেলাম, আবার মুডে গেলাম, আবার মুডে গেলাম, আবার মুডে গেলাম, আমি ডিগ্রিতে করে দিলাম। ওকে, নর্মালি আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মুডে থাকে। আমি প্রথমে অঙ্কটা করি একটু করে, তারপর তোমাদেরকে আমি বিষয়টা ব্যাখ্যা করব। তো আমাদের প্রদত্ত ফাংশনটা কি? প্রদত্ত ফাংশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস কজ এক্স, এক্স মাইনাস কজ এক্স। ওকে, এখন আমরা করবো কি? আমাদের প্রাইমারি কাজ কি? আমাদের প্রাইমারি কাজ হচ্ছে এক্স এর জায়গায় মান বসাবো এবং এক্স এর জায়গায় মান বসিয়ে আমরা কত কত আনসার আসে সেটা দেখবো। এবং এক্স এর জায়গায় আমাকে এখানে অনেকবার মান বসাইতে হবে, যে কারণে আমি এখানে ক্যালকুলেটরে এই সমীকরণটা লিখে নিব। সমীকরণটা কিভাবে লিখবো? প্রথমে আমরা আলফা চাপবো, তারপরে আমরা ওই ব্র্যাকেটটা চাপবো, এই আলফা চাপবো, তারপরে আমি ব্র্যাকেটটা চাপবো, সঙ্গে সঙ্গে ক্যালকুলেটারে এক্স লেখাটা চলে আসবে। তারপরে এই মাইনাস চিহ্নটা চাপবো, এখান থেকে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা চাপবো। তারপরে কস চাপবো, সরাসরি কস একটা বাটম আছে এই জায়গায় কোথাও আছে, কস বাটম চাপবো। তারপরে এক্স চাপার জন্য আবার আলফা দিব, তারপরে এই ব্র্যাকেটটা দিয়ে দিব। অর্থাৎ তুমি যেই এক্স চাপতে চাচ্ছ এই আলফা দিয়ে এই ব্র্যাকেটটা দিয়ে তারপর এক্সটা আসবে। তো আমার ক্যালকুলেটারের ডিসপ্লে হয়ে গেছে যে এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল টু, এবার আমি ইকুয়াল চেপে সেটাকে কপিতে রাখবো, আমি এসি চেপে দিব। এখন আমি এখানে মান বসাবো এবং মান বসাই দেখবো যে কত বসাইলে আমাদের জন্য মানে সুবিধাজনক আনসার আসে। তো আমি যদি ধরো এভাবে বসাই F1, মানে প্রথমে আমি 1 বসাইতে চাচ্ছি। তো F1 বসালে আমরা কি করবো? এখানে স্টোর করব। স্টোর কীভাবে করবো তোমাদের জানা আছে। আমি প্রথমে 1 চাপবো, তারপর শিফট দিয়ে রিকল চাপবো, শিফট চেপে রিকল চাপবো, স্টোর লেখা আসবে। সরি, আমার ওইটা পরে নাই, আমি আবার বলছি 1 চাপবো, শিফট দিয়ে রিকল চাপবো, ফলে স্টোর, এই স্টোর শব্দটা লেখা উঠবে উপরে একটু ছোট্ট করে। তারপরে আমি কোথায় স্টোর করতে চাচ্ছি সেটা চাপবো, ব্র্যাকেট চেপে দিব। ব্র্যাকেট চেপে দিলে আমাকে এখানে এক্স এর মধ্যে 1 লোড করছে। এবার আমি এসি চেপে উপরের দিকে যাব, দুইবার ইকুয়াল চাপবো, ফলে আমার আনসার আসছে। আনসার কেসটা আমি একটু লিখে নিই, 0.00001, 0.00015 এই আনসারটা আসছে ক্যালকুলেটারে। কিন্তু বইয়ে আনসার কত আসছে সেটা একটু দেখি। এই আনসার আসছে আমার ক্যালকুলেটারে। তুমিও ক্যালকুলেটারে করে দেখো, এই আনসারটা আসবে। বইয়ে যে আনসারটা আসছে সেটা হচ্ছে 0.4597, 0.4597। ও, আমার আনসার, হ্যাঁ এটাই আসছে। তাহলে দেখো কতটুক পার্থক্য। তো আমি সাধারণত যদি আমি এটা না শিখাইয়া দিতাম, তোমাদেরকে না বুঝাতাম, তাহলে তোমরা অবশ্যই F1 ইকুয়াল এটাই লিখতে, 0.00015। যদি তোমাদের ক্যালকুলেটার এটাই চলে আসে, তাহলে হয়েছে কি তোমার সেটিংসটা ঠিক করা আছে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্যালকুলেটার এটা আসবে, কারণ আমরা বেশিরভাগই ক্যালকুলেটার ডিগ্রিতে ইউজ করতেছি। ডিগ্রিতে মান এটা, আর এই মানটা হচ্ছে আসলে অন্য জায়গায়। তো এটার জন্য আমাদের সেটিংসে কি করতে হবে? সেটিংসে এই জায়গায় একটা অনের পাশে একটা বাটন আছে, যেটা হচ্ছে মুড। একটু খেয়াল করো, অনের পাশে একটা বাটন থাকে, যেটা আমি ওইখানে গিয়ে দেখছি আমার ক্যালকুলেটার আমার হাতে। এখানে একটা মুড বাটন আছে, মুড, MWD। এই মুড বাটন চেপে আমাদেরকে মুড চেঞ্জ করতে হবে। তো মুড বাটন চেপে তোমাকে দেখতে হবে যে কোথায় গিয়ে ডিগ্রি রেডিয়ান এই কাজটা আছে। যদি আমি আমার 100 mS দিয়ে বলি, মুড বাটন যখন আমি একবার চাপবো, MWD, মুড বাটন যখন আমি একবার চাপবো তখন ডিসপ্লেতে আসবে কমপ্লেক্স, এখানে 1, এখানে 2। অর্থাৎ মুড বাটন যখন আমি একবার চাপবো তখন সঙ্গে সঙ্গে কমপ্লেক্স কম্পাউন্ড আসবে। এখন আমি যদি কম্পাউন্ডে চাই তাহলে আমি 1 চাপে দিব, কমপ্লেক্সে চাইলে 2 চেপে দিব, মানে এইখান থেকে 1 2 যেটা ইচ্ছে সেটা চেপে দিব। তো আমি এটা চাপবো না, আমার কমপ্লেক্স কম্পাউন্ডে এখন কাজ নেই। আমি কি করবো? মুড আরও একবার চাপবো, মুড আরেকবার চাপলে আসবে SD
তারপরে আসবে আরইজি, তোমরা আমার সাথে সাথে চাপলেই বুঝতে পারবা আরইজি, তারপরে বেইস। বেইস এই এসডি যদি তুমি চাও তাহলে 1 চাপবা, আরইজি যদি তুমি চাও তাহলে 2 চাপবা, বেইস চাইলে 3 চাপবা। আমি এটাও চাপছি না, আমার এটা কাজ নাই, আমি মুড আরও একবার চাপবো। মুড যদি আমি আরও একবার চাপি মানে 3 বার চাপি, তাহলে ইকুয়েশন একটা আনসার আসবে, ইকুয়েশন EQN, এটাতে শুধু 1 লেখা থাকবে, মানে ইকুয়েশন চাইলে আমি 1 চাপবো। আমি ইকুয়েশনও চাই না, আমি মুড আবার চাপবো। মুড আরেকবার যদি চাপি মুড, তাহলে এই লেখাটা আসবে DEG ডিগ্রি, RAD মানে রেডিয়ান, GRA মানে হচ্ছে গ্রাম, ডিগ্রি রেডিয়ান গ্রাম। এই ডিগ্রি 1 চাপবো, রেডিয়ান হচ্ছে 2 চাপবো, গ্রাম হচ্ছে 3 চাপবো। এই জায়গাটা আমার দরকার। কোনো ক্যালকুলেটারে, তোমাদের কোনো ক্যালকুলেটারে হয়তো মুড এতবার চাপে এটা আনতে হবে না, একবার চাপলে 2 বার চাপলেই হয়তো বা ডিগ্রি রেডিয়ান গ্রাম চলে আসবে। এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, তুমি খালি এই জিনিসটা দেখো, যতবার মুড চাপলে ডিগ্রি রেডিয়ান গ্রাম আসে তুমি সেইখানেই যাবা, গিয়ে রেডিয়ান যত নাম্বারে তত নাম্বারটা চেপে দিবা। যেমন আমি চাপলাম, আবার মুড একবার চাপলাম, এটা আসলো, আমার লাগবে না, আবার মুড চাপলাম, এটা আসলো, লাগবে না, আবার মুড চাপলাম, ইকুয়েশন আসলো, আবার মুড চাপলাম, এটা আসলো, সঙ্গে সঙ্গে আমি রেডিয়ান চাচ্ছি, ফলে আমি 2 চেপে দিব। 2 এখানে যে এই মানে এখানে যে নাম্বারটা আছে 2, সেই 2 চেপে দিব, সঙ্গে সঙ্গে আমার ক্যালকুলেটার রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমি যেহেতু এই অনটা চাপি নাই, এই অনটা না চাপার কারণে এখনও কিন্তু আমার আগের মানগুলো কপি আছে। আগের মানে আমি এই 1 বসিয়ে আনসার পেয়েছিলাম 0.0015, কিন্তু বইয়ে আনসার দেখা যায় 0.4597, বইয়েরটাই সঠিক আনসার। আমি এবার উপরে যাচ্ছি, কপিতে যাচ্ছি, এখন আমার এখানে এই মানটা দেখাচ্ছে, আমি সুন্দর ইকুয়াল আবার চাপবো, এখন আমার সুন্দর এই মানটা আসছে 0.4597। তো কোথায় 0.0015 আর কোথায় 0.4597? ওকে, তো তুমি যখন খেয়াল করে এটা কখন হচ্ছে, তুমি যখন এই যে সাইন কস ট্যান কট এই ধরনের আনসারগুলা তুমি যখন ক্যালকুলেটরের সাহায্যে বের কর, এগুলো তো ক্যালকুলেটরের সাহায্যে বের করতেই হবে। যে cos 1.5 মানে কত, এটা কে মুখস্থ রাখে ভাই? কার দরকার জীবনে মুখস্থ রাখার? সুতরাং এটা তো ক্যালকুলেটর বান্দাই করবে। সুতরাং তুমি যখনই সাইন কস ট্যান কট সেক কোসেক লগ লন ই টু দি পাওয়ার এগুলো আমরা যখন করব তখন, আচ্ছা ই টু দি পাওয়ারের ব্যাপারটা আমি এখনো শিওর না, আমি সেটা জেনে জানাবো তোমাদেরকে। তবে এইটুকু জেনে রাখো, সাইন কস ট্যান কট সেক কোসেক লন লগ এদের কাজগুলো করতে গেলে আমাকে মাস্ট বি রেডিয়ানে গিয়ে করতে হবে। রেডিয়ানে এক আনসার আসবে, ডিগ্রিতে আরেক আনসার আসবে। তো রেডিয়ানে গিয়েই করতে হবে, মাস্ট বি, এটা মনে রাখতেই হবে, নাহলে তুমি ওই পরীক্ষায় ওই অঙ্কটা মোটামুটি 0 নাম্বার পাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাবে, সব আনসার ভুল আসবে, কোনো আনসার ঠিক আসবে না। ওকে, তাইলে এই F1 সমান যে মানটা আসতেছে সেটা রেডিয়ানে গিয়ে কাজটা করতে, এখানে শুধু এটাই ক্লু, আর কোনো ক্লু নেই। আর এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, বই দেখলেই তোমরা বুঝে যাবে যে 4 দশমিক স্থান পর্যন্ত কোথায় গিয়ে শেষ করতে হবে। একটু প্র্যাকটিস করে রাখবা।